সংস্কারের আলাপ দীর্ঘ হলে সংকট বাড়বে বলেছেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের পেয়ার ব্রেকফাস্টের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ফখরুল খসরু, লন্ডন থেকে যাবেন জাইমা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক বলেছেন শিক্ষা উপদেষ্টা। আন্দোলনে অটল শিক্ষার্থীরা, অনশনে কয়েকজন গুরুতর অসুস্থ। আগামী সপ্তাহে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহতরা পাবেন আজীবন বিনামূল্যে চিকিৎসা, নিহতের পরিবার পাবে ভাতা। বাজারে এখনো চলছে চাঁদাবাজি অভিযোগ সার্জিসের। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা। আখিরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ, কাল থেকে দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত বেশি সংকটের মুখে পড়বে, ষড়যন্ত্রকারীরা তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে। জানান, সংস্কার বাস্তবায়ন করতে হলে একটাই উপায়, নির্বাচন। তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে হলে দ্রুত নির্বাচনের পথে যেতে হবে। যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যাবে তত দ্রুত দেশকে আরও ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে। আহমেদ সরওয়ারের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচির জনসম্পৃক্ততায় রাজধানীর কদমতলী থানায় কর্মশালা করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। রবিবার বিকেলে এ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি যখন সংস্কার প্রস্তাব দিয়েছিল তখন কেউ এ নিয়ে কথা বলেনি। যারা প্রতিনিয়ত সংস্কার করছেন তারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহস করে তখন কিছুই বলেননি। সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি। যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই। যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। তিনি বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাইলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না। যারা বেকার, বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু বড় বড় কথা বললে তো হবে না। শুধু সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। আলোচনা হবে, উপায় বের হবে, কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে। শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না। হলো না প্রধানমন্ত্রী, তাতে পাবলিকের কি যায় আসে? পাবলিককে, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। আবারও জবাবদিহিতার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার সময় বোধহয় তখন হবে রাত 3:30 4টা হবে বোধহয়। ইশরাক তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার? তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে। আমি বললাম যে ইশরাক, তোমার এরকম নিউজ দেখলাম, তো আমার মনে হয় তুমি একটু যাও, গিয়ে দেখো কি করা যায়, কতটুকু ব্যাপারটা কি সমাধান করা যায়। আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো তাহলে কি ইশরাকের সেখানে যাওয়ার প্রয়োজন হতো? তাহলে কি সংবাদের দেখে আমার ফোন করার কোনো প্রয়োজন হতো না। কর্মশালায় বিএনপি নেতারা বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীরা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে ভালোভাবে জেনে জনগণকে সচেতন করতে পারবেন। খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ
খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, সেখান থেকে রাষ্ট্রকে উত্তরণ ঘটিয়ে কিভাবে রাষ্ট্রকে বিনির্মাণ করতে যাচ্ছে, এটি রাজনৈতিক কর্মী হিসেবে জানা প্রত্যেকটি দফা আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ আগামীতে আমাদের জাতীয় নির্বাচনে এই বিষয়গুলো জনগণের মাঝে ঘরে ঘরে গিয়ে উপস্থাপন করতে হবে। আজকে এখানে কর্মশালা করলাম, এর পরবর্তীতে আর কোনো কাজ করলাম না, তাহলে কিন্তু হবে না। আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি ঘরে ঘরে এই যে রূপরেখা, এই 31 দফা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমরা যাতে পৌঁছে দিতে পারি, সেজন্য আমাদের কাজ করতে হবে। 31 দফা, সেই দফাকে বাস্তবায়ন করার জন্য এই দেশের জনগণকে সম্পৃক্ত করে আজকে দেশকে পুনর্গঠন করে আগামী দিনে দেশ নেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রবিবার সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেল 3:30টার দিকে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে তারা যাচ্ছেন। সেখানে সাইড লাইনে কিছু বিষয়ে আলোচনা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত মা বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াশিংটন যেতে না পারায় তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। খসরু ভাই আছেন, বাকিটা খসরু ভাই বলবেন। না, এটা তো ব্রেকফাস্ট প্রেয়ার, এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। জাইমা রহমান লন্ডন থেকে জয়েন করবেন। জি, তারেক সাহেব যেতে পারছেন না, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পেয়েছে দেশের ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর এ তথ্য জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ। তথ্যের ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। শনিবার দ্য মেইল অন সানডের প্রতিবেদনে বলা হয় একাধারে টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট সহ ও ইমেইলের তথ্য যাচাই চলছে। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে ডাকা হতে পারে বলেও জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা। টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা প্রমাণিত হলে টিউলিপের 10 বছর বা তার বেশি সময় জেল হতে পারে। এর আগে ফ্ল্যাট কাণ্ড সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা আত্মসাতের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বলা হচ্ছে টিউলিপেতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন। মোংলা বন্দরকে অঞ্চলের বাণিজ্যিক হাব বানাতে প্রায় $350 মিলিয়ন একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এ বন্দরের উন্নয়নে কিছু অবকাঠামো সহ কন্টেইনার সুবিধা বাড়ানো প্রয়োজন হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রায় 12,532 কোটি টাকার 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতিবাজ দেশীয় ঠিকাদার যাতে জায়গা না পায় বিষয়টি মন্ত্রণালয় আশ্বস্ত করেছে। এলএনজি নির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনের উপর জোর দেওয়া হয় একনেক সভায়। এজন্য বাপেক্সকে শক্তিশালী করতে প্রয়োজনে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে। পরিকল্পনা উপদেষ্টা জানান আগামী সপ্তাহে বাজেট নিয়ে পর্যালোচনা করা হবে। এক্ষেত্রে রাজস্ব সংগ্রহ বাড়ানোর উপর জোর দেন তিনি। জানান ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার 18%। জাতিসংঘের এলডিসি থেকে বেরোতে সময় বাড়ানোর আপিলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক। দাবির মুখে আর কোনো অযৌক্তিক সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
শেরেবাংলা নগরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, দাবি আদায়ে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। দেশের মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেক সংখ্যকই হয়েছে গত 7 বছরে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে তিতুমির কলেজ সহ ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজ। পরিস্থিতি ভিন্ন দিকে মন নিলে শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখায় অন্তর্বর্তী সরকার। এমন সময়ে 7 কলেজ থেকে বেরিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করে তিতুমির কলেজ। তাদের আন্দোলনে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। রবিবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, তিতুমির কলেজ শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। সাধারণ শিক্ষার্থীদের ক্লাসের সুযোগ করে দেওয়ার পাশাপাশি জনদুর্ভোগ যেন না হয় সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি দেওয়ার কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছেও, এবং জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। বিশেষ বিবেচনায় যদি বাংলাদেশের কোনো কলেজকে আমি বিশেষ বিবেচনায় নেব, সেটা নেব রাজশাহী কলেজ। কারণ রাজশাহী কলেজ হলো বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ এবং সবচেয়ে পুরাতন কলেজ। শিক্ষা উপদেষ্টা জানান, সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেক সংখ্যকই হয়েছে গেল সরকারের শেষ 7 বছরে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সুবিধা না থাকায় অনেকগুলোর বরাদ্দ স্থগিত রাখার কথাও জানান তিনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে 5ম দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অনশনে 3 শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। টানা 5 দিন ধরে আন্দোলনে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে শেষ পর্যন্ত আমরণ অনশনে এখন শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকজন। রানার অবস্থা আগে থেকে ক্রিটিক্যাল। আজকে একটু আধা ঘন্টা আগে ওকে 1 ঘন্টা আগে তাকে নিয়ে আসা হয়েছে এখানে। তো ডাক্তার আবার বললো যে তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ, তাদেরকে যে কোনো টাইম যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে হসপিটালে ভর্তি করতে হবে। ইজতেমার কারণে রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছাড়া উত্তর সিটিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। এই আন্দোলনে আমরা সর্বশেষ আমরা দেখতে যাচ্ছি, সাধারণ স্টুডেন্ট দেখতে যাচ্ছি যে লাল ফিতা দৌরত্ব, এটা তারা মানে কিনা। অ্যাম্বুলেন্স ও খুব জরুরি কিছু যানবাহন ছাড়া অন্য সব যান চলাচলে বাধা দেন আন্দোলনকারীরা। খুব দ্রুত বাস্তবায়ন চান দাবির। দাবিটা কিন্তু ছোট্ট একটা দাবি, এর আগে পরে কিন্তু অনেকের এই বিশ্ববিদ্যালয়ের আপনার অনুমোদন দিয়েছেন। এই জিনিসটা কিন্তু আমরা আমাদেরটা কেন না, আমাদের দাবিটা তো অযৌক্তিক না। 27 বছর ধরে আমাদেরকে আপনারা এরকম আশ্বাস দিতেছিলেন। এখানে অনশনে প্রায় আজকে 5 দিন যাবত হয়ে গিয়েছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে দায়ী সারা বক্তব্য ছাড়া কোনো আমরা আশা পাচ্ছি না। এই ঘেরা এবং অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেবে, সাথে আমাদের অনশন কার্যক্রম তো চলমান। যান চলাচল বন্ধ থাকায় মহাখালী থেকে গুলশান সবাইকে যেতে হয়েছে পায়ে হেঁটে। ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এ বাচ্চারা অসুস্থ না, আমরা মহাখালী শিমুলি শিশু হাসপাতাল আছে না, শিশু হাসপাতাল যেতেছিল। আসছি আমরা নতুন বাজারতে, অনেক এলাকাতে আসছি, অনেক হান্দা গিয়ে আমরা অন্য গাড়ি মেজে উঠবো। এই যে যানবাহন পাচ্ছি না, হেঁটে যাওয়া লাগতেছে, এটাই তো ভোগান্তি। আগেও একই দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সরকারি আশ্বাসে বন্ধ করা হলেও এবার তা হবে না, এমন মন্তব্য তাদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহে গঠন হবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এর আওতায় আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন আর নিহতের পরিবার পাবে ভাতা। সচিবালয়ে এক বৈঠক শেষে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানান, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর বিষয়ক নীতিমালার খসড়াও চূড়ান্ত হয়েছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ।
জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নাগরিকদের সঠিক চিকিৎসা নিশ্চিত হচ্ছে না অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের। এরই মধ্যে চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবিতে বেশ কয়েকবার রাজপথেও অবস্থান নিয়েছে আন্দোলনে আহতরা। এমন পরিস্থিতিতে রবিবার সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন ও নীতিমালার খসড়া নিয়ে আলোচনা করেন সরকারের 7 উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, আহতদের পুনর্বাসন ও নিহতদের ভাতার বিষয়টি নিশ্চিত করবে অধিদপ্তর। অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে, এই সপ্তাহের মধ্যে অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। সেই এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতাদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। এ সময় উপদেষ্টারা বলেন, অধিদপ্তরের অধীনে নীতিমালার খসড়া চূড়ান্ত। বলেন, এই নীতিমালার আলোকেই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। স্থায়ীভাবে যেন তাদের পুনর্বাসন কর্মসূচিগুলো সরকার যেন অ্যাড্রেস করে, এটা যেন নিয়মিতভাবে তারা এর ফলভোগী হয়, সুফলভোগী হয়। সেটা চিকিৎসা ক্ষেত্রে বলুন, সেটা যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে বলুন। জুলাই অভ্যুত্থানে যেসব যারা ত্যাগ করেছেন সেই সমস্ত ত্যাগের বিষয়টা আমরা সমুজ্জ্বল রেখে বাদ বাকি পুনর্বাসন কর্মসূচিগুলো সম্পন্ন করতে চাচ্ছি। ইতিমধ্যেই তাদের গেজেট হয়ে গেছে এবং সেখানে আহতদেরও গেজেট হয়ে যাবে এবং গেজেট হওয়ার পরে বিধিবদ্ধভাবে তারা সমস্ত সুবিধাদের আওতায় আসবেন। এটা এই সরকার থাকুক কিংবা এর পরবর্তী সরকার যাক, এটা ধারাবাহিকভাবে হতে হবে। একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে কোনো না কোনোভাবে তাদের মধ্যে, সেটা আশা করছি কেটে যাবে। আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। বৈঠকে জানানো হয়, এরই মধ্যে বিশেষ তহবিল হিসেবে 232 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ বরাদ্দ পেয়েছি যাদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সুচিকিৎসা পুনর্বাসনের দাবিতে ঢাকার আগারগাঁয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। ফলে গাবতলী থেকে শ্যামলীমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পোহাতে হয় সাধারণ মানুষকে। আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। বিস্তারিত SM ফয়েজের রিপোর্টে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁয়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আহত শিক্ষার্থীরা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার প্রক্রিয়ার ধীরগতি নিয়েও অভিযোগ তাদের। আমরা কেউ খোড়া, ল্যাংড়া, অন্ধ নাকি কি, যেমন মুক্তিযোদ্ধাদের একটা আইডেন্টিটি আছে, আমাদের এরকম একটা আইডেন্টিটি চাই আমরা। এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো আমরা কোনো সরকার, পরবর্তী কোনো সরকার এসে আমাদেরকে যেন কোনো আইনি জটিলতা না ফেলতে পারে, এজন্য ইন্ডিমিটি বিল যেটাকে বলা হয় দায় মুক্তি বিল, এটা আমরা চাই, এটা আমাদেরকে দেওয়া হোক। তৃতীয়ত আমরা পুনর্বাসন চাই। আমাদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন দরকার, যাদের চোখ হারায় ফেলছে, যাদের হয়তো প্যারালাইজড হয়ে গেছে, আমাদের এক পা নষ্ট, মানে প্রায় আমরা অকেজো, তো আমাদের জন্য একটা পুনর্বাসন দরকার, যেটা দীর্ঘমেয়াদী পুনর্বাসন, এটা আমরা চাই। চতুর্থ যে দাবিটা সেটা হলো যে আমরা যাদের দ্বারা আহত হয়েছি সেই পতিত স্বৈরাচার সরকারের দোসরদের বিচার চাই আমরা। আমাদের শুধু আশ্বাস দিয়ে গেছে, বাস্তবায়ন কিছুই হয়নি। আমাদের যে অনুযায়ী ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ তো দূরে থাক, আমাদের মানে সমস্ত দেশ ঢেলে ঢেলেও ক্ষতিপূরণ হবে না, কারণ যার চোখ গেছে সে জানে, যার পা গেছে সে জানে, যার হাত গেছে। আমরা কেন এখানে দাঁড়াবো? সবাইকে হসপিটালে বেডে শুয়ে সেবা নেওয়ার কথা, সেখানে না শুয়ে আমরা এখানে বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের একটা ভাই সে গলায় ফাঁস নিয়ে দাঁড়িয়ে আছে, যতক্ষণ মানে আমরা এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছাইছি যে আমাদের এখন মৃত্যু ছাড়া কোনো অপশন নাই। আন্দোলনে আহতরা বলছেন, গণ অভ্যুত্থানের 7 মাস পরও সুচিকিৎসা পাচ্ছেন না তারা, উল্টো পদে ভোগান্তি পোয়াতে হচ্ছে। আমি বলবো টালবাহানা। আমাদের সরকার সবকিছুই চলতেছে তাদের, কিন্তু আহতদের ব্যাপারে, নিহতদের পরিবারের ব্যাপারে তারা এরকম কোনো উদ্যোগী ভূমিকা গ্রহণ করে নাই। আমরা যখন আন্দোলন করেছি তখন একটা স্লোগান ছিল, দালালি না রাজপথ। আমাদের সবাই বলেছিল যে রাজপথ রাজপথ, তার মানে দাবি আদায় করতে রাজপথ ছাড়া কোনো কাজ হয় না। একবার এক দিক দিয়ে দেওয়া যাওয়ার পরে বিভিন্ন অঙ্গর নেতৃবৃন্দ সাথে বসে তারা
আবার এটা ডিসকোয়ালিফাই করে দেয়। আমাদের কোনো দামই নাই তাদের কাছে, যে আমরা যে হাসপাতালে কাতরাচ্ছি। আমরা আজ 7 মাস ধরে হাসপাতালে বিভিন্ন দুঃখে মরছি, আমাদের কোনো সুচিকিৎসা দিচ্ছে না এবং পুনর্বাসন দিচ্ছে না, এবং যে একটা আমাদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি সেটা সরকার দিচ্ছে না। সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এবার বর্ষার আগেই দখলমুক্ত করে রাজধানীর 29টি খালের পানি প্রবাহ নিশ্চিত করা হবে, জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। তা করতে গেলে কোনো বাধা এলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। খাল রক্ষণাবেক্ষণ বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি রূপরেখা করে যাবে বলে জানান গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দখল, দূষণ ও ভরাটে হারিয়ে গেছে রাজধানীর বেশ কিছু খাল। টিকে থাকাগুলোতেও নেই তেমন পানি প্রবাহ, পরিণত হয়েছে আবর্জনা আর মশার ভাগাড়ে। রাজধানীর 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, স্বল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, তবে একটি রূপরেখা করা যেতে পারে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতার তাগিদ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুধু সরকার করলে হয় না, সরকারের প্রতিষ্ঠানগুলো করলে হয় না, জনগণকে সঙ্গে নিয়ে করতে হয়। যখন জনগণকে সম্পৃক্ত করে এই কাজগুলো করা হয় তখন সেটা সফলতা দেখে। এটা যদি অন্য কোনো সরকারের সময়ে নেওয়া উদ্যোগ হতো তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাজুক চিঠি চালাচালি করতেই 2-3 বছর চলে যেত। খালগুলোকে দখলমুক্ত করতে দৃঢ়তার কথা জানান রিজওয়ানা হাসান। খালগুলো হবে প্রাণ কেন্দ্র, খালে প্রাণ থাকবে। এই খালে তো মশা ছাড়া আর কিছু নাই। এই বর্ষার আগেই বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো, অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট। খনন শেষ করে রক্ষণাবেক্ষণের জন্য এলাকা ভিত্তিক কমিটি করে খালের পাড়ে সবুজায়নের পরিকল্পনার কথা জানান উপদেষ্টারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, দেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যা শেখ হাসিনা ধ্বংস করেনি। ব্যাংক খাতকে পর্যন্ত অপরাধীদের স্থানে পরিণত করা হয়েছিল। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাজারে এখনও চাঁদাবাজি চলছে বলেই পণ্যের দাম কমছে না। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, কর ফাঁকির কারণে রাজস্ব আয় কম, তাই বাধ্য হয়েই বিদেশ থেকে ঋণ নিতে হয়। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। হাসিনা সরকারের আমলে মূল্যস্ফীতির চাপে এক প্রকার দিশেহারা সাধারণ মানুষ। জুলাই বিপ্লবের পর পরিস্থিতির বড় পরিবর্তন আসবে এমন প্রত্যাশার বিপরীতে মূল্যস্ফীতি এখনো 2 অঙ্কের ঘরে। এমন বাস্তবতায় খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনার আয়োজন করা হয়। মূল প্রবন্ধের সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরবরাহ ব্যবস্থা দুষ্ট চক্রের মধ্যে পড়েছে। এরকম একটা মার্কেট স্ট্রাকচার চলতে পারে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগের মতো চাঁদাবাজি চলছে, সিন্ডিকেট ভাঙতে পারেনি অন্তর্বর্তী সরকার। প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। একইভাবে বিজনেসম্যান এখানে যারা রয়েছেন, আপনারা আপনাদের জায়গায় যদি এই প্রতিযোগিতামূলক বাজারটা বা আপনাদের জায়গা থেকে যতটা কাজ করা যায়, ইভেন একদম 2টা শব্দ দিয়ে বলি, সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লোভ স্ফীতি নিয়ে। মানে এই লোভের যে স্ফীতি, এটা আমাদের মনে কিছুটা কমানো উচিত। গত সরকারের সময় এরকম হয়েছিল যে কোনো জবাবদিহি নাই, কোনো রকম স্বচ্ছতা নাই, এবং তার কোনো কারোর কাছে কোনো ধরনের চাঁদাবাজি বাড়তে থাকে যদি, তারপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, অনিয়ন্ত্রিত অনির্দিষ্টভাবে সব কিছু বেড়ে যাচ্ছে, লুটপাট এবং চাঁদাবাজি। সেই সরকার পতনের পরে এটা তো স্বাভাবিক প্রত্যাশা ছিল যে তাহলে তো জিনিসপত্রের দাম কমে আসবে, চাঁদাবাজিটা তো নাই। কিন্তু দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, সরকার চলে গেল কিন্তু, এবং চাঁদাবাজিও বন্ধ হওয়ার কথা, কিন্তু জিনিসপত্রের দাম কমছে। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, নিয়মিত করদাতাদের বিরক্ত করা হবে না, খোঁজা হচ্ছে নতুন করদাতা।
আপনারা এটা টের পাবেন যে আপনাদের বন্ধু বান্ধবরা যখন ট্যাক্সের নোটিশ পাবে, দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সীমাহীন দুর্নীতি অনিয়মে হাসিনা সরকার প্রতিষ্ঠানের কাঠামো ভেঙে দিয়েছে, এজন্য প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, আমি অনুরোধ করব এখানে একাডেমিয়া যারা আছেন ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত, আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ প্রতিষ্ঠানগুলোকে মানে এমনকি বাইতুল-মুকাররমের খতিবও যখন পালিয়ে যায়, তখন এটা নির্দিষ্টভাবে বোঝা যায় যে হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। সেটা ব্যুরোক্রেসি বলেন, এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, একাডেমিয়া বলেন, আমাদের বিজনেস কমিউনিটি বলেন, সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। গোলাম মনিউল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এদিকে বরাবরের মতো এবারও গণপরিবহন সংকটে পড়তে হয় মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইনামুল হাবিব রুবেলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। আমিন কণ্ঠে মুখরিত টঙ্গীর তুরাক্তির পরম করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত। চোখের জলে কেঁদে বুক ভাসালেন লাখো মুসল্লি। সকাল ৯টার কিছু পর ইজতেমার আখিরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এদিন ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আকবর শরীফ। মূল ময়দান আগে থেকেই কানায় কানায় পূর্ণ। জায়গা না পেয়ে তাই অনেকেই আশপাশ সড়কে অবস্থান নেয়। আখেরি মোনাজাতের চোখের জলে গভীর আকুতিতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। পাপ থেকে মুক্তি চান দুহাত তুলে। মোনাজাত আল্লাহ তাআলার কাছে কান্না করছি, আল্লাহ যেন পুরো দেশবাসীকে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করেন। আইলাম আল্লাহ সবার লেগে দোয়া করছি, নিজের লেগে দোয়া করছি, আল্লাহ যেন সবার মঙ্গল রাখে। আসি আমি পাকিস্তানের মূল থেকে, আমার তো খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আল্লাহর কাছে দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দেশে শান্তি বর্ষিত করে। আর সমস্ত উম্মতি মুহাম্মদী কিভাবে দেখেছে দিন পেতে পারে, এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় সফর করা জামাত ভাইরানো। এদিকে বরাবরের মতো এবারও আখেরি মোনাজাত শেষে পর্যাপ্ত যানবাহনের দেখা মেলেনি, ফলে দীর্ঘ পথ হাঁটতে দেখা গেছে মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইজতেমার দ্বিতীয় ধাপের কার্যক্রম সোমবার শুরু হয়ে ৫ তারিখ পর্যন্ত চলবে। একই মাঠে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্বের নেতৃত্ব দিবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। লাখো মুসল্লির উপস্থিতির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শান্তির ধর্ম ইসলাম, তাই সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করার তাগিদ দিলেন এখানে আসা লাখো মুসল্লি। টঙ্গীর মিষ্টি ইজতেমা থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বান্দরবানের লামায় ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। রবিবার দুপুর ১২টার দিকে জেলার সরই ইউনিয়নের লুলাইং কমলাবাগান এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ৭ শ্রমিক দুর্গম পাহাড় থেকে গাছ কাটার জন্য লুলাইং কমলাবাগান এলাকায় যায়। এ সময় সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ শ্রমিকদের অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে অপহৃত শ্রমিকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার অপহরণের বিষয়টি জানতে পেরে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান। পুলিশ ঘটনাস্থলে গেছে। সন্ত্রাসীরা অপহৃতদের ফিরিয়ে দেওয়ার বিপরীতে এখনো পর্যন্ত কোনো ধরনের চাঁদা দাবি করেনি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 7 সিস্টার্স নিয়ে আমরা যেমন নাক গলাই না, তেমনি পার্বত্য অঞ্চল নিয়েও প্রতিবেশী দেশের নাক গলানো উচিত নয়।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি প্রফেশনালস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা উত্তরণে রাজনৈতিক ভাবনার শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, পার্বত্য চট্টগ্রামে শুধু পাহাড়ি থাকবে, অন্য কেউ থাকবে না, তা হতে পারে না। সমতল ও পাহাড়ি জনগোষ্ঠীর জনগণ সমান নিরাপত্তা পাবে বলে জানান তিনি। এ সময় জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ মুজিবুর রহমান পাহাড়িদের বাঙালি বানানোর চেষ্টা করেছিলেন, আর তার মেয়ে স্বৈরাচার হাসিনা শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তি তৈরি করেছিল। পাহাড়ে শান্তি ফেরাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাহাড়ের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেয়া হবে না বলে জানান বক্তারা। পাঠক, লেখক, প্রকাশকদের সমাগমে দ্বিতীয় দিনেই বেশ জমজমাট বইমেলা। পছন্দের বই সংগ্রহে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন পাঠকরা। অনেকে এই মেলায় এসেছেন সন্তানদের নিয়ে। সোশ্যাল মিডিয়ার আসক্তি কমাতে বইয়ের বিকল্প নেই বলছেন পাঠকরা। রিপোর্ট শুভ মাহফুজের। অমর 21শে বইমেলার দ্বিতীয় দিন। এরই মধ্যে লেখক, প্রকাশক, পাঠক আর দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে মেলা প্রাঙ্গণে। অনেকে এসেছেন পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও আমি আসছি বই সংরক্ষণের জন্য, যে এখান থেকে আমরা বিভিন্ন কবি, লেখক, সাহিত্যিক তাদের বইগুলো পাই। মেলাতে আসতে খুব পছন্দ, তাই আমি এখানে আসছি। আমি প্রত্যেকবারই আসি। আমি অনুকবিতে লিখে থাকি। এটার পেছনে ছোট্ট একটা লেখা আছে, যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। তুমি যদি হও অদৃশ্য অসুখের এক নার্স, আমি বলবো অসুখ তুমি থাকো 12 মাস। বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে সন্তানদের নিয়ে মেলায় এসেছেন অভিভাবকরাও। বই কিনে উচ্ছ্বসিত খুদে পাঠকরা। বাচ্চাদের আসলে বই মেলায় নিয়ে আসার পরে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে, যার করে নিয়ে আসছি এবং তার জন্য কিছু বই নিয়েছি। বাচ্চাদের একটু বই চেনানো, বাচ্চা যাতে একটু বইয়ের সাথে অ্যাটাচ হতে পারে, এজন্য আসা আর কি। অভিশপ্ত ভূতের বই, তারপরে হচ্ছে রূপকথার বই, এই টাইপের বই নিতে এসেছি। অনেক এখানে প্রকাশনা সংস্থা আছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখতেছে, বিভিন্ন লেখকের বইগুলো ঘুরে ফিরে দেখছে। এটা তাদের মধ্যে একটা উপলব্ধি তৈরি হবে। অনেকেই ঘুরে ঘুরে বই দেখছেন, প্রিয় লেখকের বইয়ের খোঁজ করছেন স্টলে স্টলে, কিনছেনও কেউ কেউ। দেখি, ঘুরি, তারপরে যদি কিছু পছন্দ হয় তারপরে। খুবই ভালো লাগছে, বই দেখলাম, ভালো লাগলো। ওইখানে দেখলাম পুঁথি নিলয়, এখানে এটা দেখলাম, ভালো লাগলো। দেখবো, যেটা যদি ভালো লাগে, গল্পের বই যদি পছন্দ হয় তাহলে কিনবো। শুরুর দিকের তুলনায় এবার বিক্রি ভালো। পাঠকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে নতুন বই আনার কথা জানালেন প্রকাশকরা। প্রথম দিন মোটামুটি ভালোই সেল হয়েছে, যেহেতু এখনও সব কিছু গুছানো ঠিক হয় নাই, তারপর হচ্ছে যতটা সেল হয়েছে ভালোই হয়েছে। এখন তো জাস্ট মেলার শুরু, তখন সেই পরিমাণে ভিড় পাওয়া যাচ্ছে। আসলে আমরা সবসময় পাঠকগুলো চিন্তা করি, বইগুলো আমরা প্রকাশ করে থাকি। মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিভিন্ন লেখকদের বই রয়েছে সেখানে। আমাদের স্টলে আসলে জুলাইকে ধারণ করে বা জুলাই নিয়ে লেখা এরকম বইগুলো আমরা আমাদের স্টলে রেখেছি। এবারের মেলায় মোট স্টল রয়েছে 1112টি। এর মধ্যে বাংলা একাডেমিতে 153 ও বাকি স্টলগুলো সোহরাওয়ার্দী উদ্যানে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংস্কারের আলাপ দীর্ঘ হলে সংকট বাড়বে বলেছেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রেয়ার ব্রেকফাস্টের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ফখরুল খসরু, লন্ডন থেকে যাবেন জাইমা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক বলেছেন শিক্ষা উপদেষ্টা। আন্দোলনে অটল শিক্ষার্থীরা, অনশনে কয়েকজন গুরুতর অসুস্থ। আগামী সপ্তাহে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহতরা পাবেন আজীবন বিনামূল্যে চিকিৎসা, নিহতের পরিবার পাবে ভাতা। বাজারে এখনো চলছে চাঁদাবাজি অভিযোগ সার্জিসের। রমজানের নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা। আখিরি মোনাজাতে ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ। কাল থেকে দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।